পরিবেশ দূষণ করছে ব্যাটারি চালিত রিকশা আর মেয়াদোত্তীর্ণ ব্যাটারির বিষাক্ত সীসা পুড়িয়ে তৈরি হচ্ছে নতুন ব্যাটারি। এ নিয়ে আরও বিস্তারিত জানার চেষ্টা করব। আমাদের সাথে অনলাইনে যুক্ত হয়েছেন পরিবেশ বিজ্ঞানী ডক্টর কামরুজ্জামান মজুমদার। ডক্টর কামরুজ্জামান মজুমদার, আপনাকে স্বাগত আমাদের আয়োজনে। প্রথমেই যেটা জানতে চাই যে ব্যাটারি চালিত রিকশার জন্যই তো এই অবস্থা আসলে, এবং এটি তো এক ধরনের দূষণ, এবং বলা হচ্ছে স্থানীয় বাসিন্দাদের শরীরে রক্তে সীসার পরিমাণ স্বাভাবিকের তুলনায় 14 গুণ বেশি, আর মাটিতে পাওয়া গেছে 500 গুণ। আসলে এর ক্ষতিকর প্রভাবগুলো কি কি হতে পারে? দেখুন, সীসা বায়ু দূষণ, মাটি দূষণ, পানি দূষণ অর্থাৎ সবগুলো দূষণের অন্যতম একটি নিয়ামক হয়ে দাঁড়িয়েছে এখন। ইনিশিয়ালি এটি মাটি এবং পানিকে দূষণ করলেও পরবর্তীতে এটি বাতাসে যায়, বাতাসকে দূষিত করে। ফলে একজন মানুষের রুট অফ এন্ট্রি অর্থাৎ যে কোনো ধরনের দূষণের মানুষের প্রবেশ করার যে কতগুলো পথ রয়েছে প্রায় সবগুলোকেই কমপ্লাই করে ফেলে এই সীসা দূষণ। যেমন আমরা নিঃশ্বাসের মাধ্যমেও এটি আমাদের শরীরে যেতে পারে, আবার পানির মাধ্যমে আমাদের শরীরে যেতে পারে, পানি পানের মাধ্যমে। আবার যেই মাছ আমরা খাচ্ছি জলাধার থেকে, এই সীসা যখন জলাধারে যায় তখন মাছের পেটে এটি যাচ্ছে, মাছের শরীরে যাচ্ছে, ফলে বায়ো অ্যাকুমুলেশন হচ্ছে। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন মাছের মাধ্যমে মানুষের শরীরে। আবার এটি বিভিন্ন ধরনের শাকসবজির মাধ্যমেও আমাদের শরীরে আসতে পারে, ধান অর্থাৎ চালের মাধ্যমে, সবজির মাধ্যমে, ফসল বা ফলের মাধ্যমে। তো যেইভাবেই মানুষের শরীরে আসুক না কেন, মানব শরীরে 3 মাইক্রোগ্রাম পার ডেসিলিটার পর্যন্ত অনুমোদিত মাত্রা, এবং কোনো কোনো ক্ষেত্রে আরও কম, WHO মানমাত্রা অনুযায়ী আরও কম। কিন্তু বাংলাদেশের বিভিন্ন জায়গায় আমরা 30 মাইক্রোগ্রাম, 40 মাইক্রোগ্রাম বা আরও বেশি মানুষের রক্তে এই সীসার উপস্থিতি আমরা পাচ্ছি। এটি খুবই আশঙ্কাজনক বিষয়, এবং এর কারণে শিশু, বয়স্ক মানুষ, গর্ভবতী মহিলা সকলের শরীরেই একটি বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করে। তবে শিশুদের ক্ষেত্রে এটি সবচেয়ে বেশি ক্ষতিকারক, কারণ তাদের ব্রেন ডেভেলপমেন্ট এই সীসার কারণে ব্যাহত হয় এবং শিশুরা দেরিতে কথা বলে। দেশে ব্যাটারি চালিত রিসাইকেল কারখানার সংখ্যা তো 1100-র বেশি, আমরা প্রতিবেদনেই বললাম। এসব অবৈধ কারখানা নিয়ে আসলে করণীয় কি? বিকল্প কর্মসংস্থানের উপায় নিয়ে আসলে ভাববে তাকে? দেখুন, প্রথমত আমরা আমাদের পরিবেশকে খুবই গুরুত্ব সহকারে নিতে হবে, যেটি এখন আমাদের অনুপস্থিত রয়েছে। পরিবেশকে যদি আমরা গুরুত্ব সহকারে নিতে পারি তাহলে এই বিকল্প কর্মসংস্থানের বিষয়টি অটোমেটিকভাবে চলে আসবে। এই এই বায়ু দূষণ, শব্দ দূষণ, পানি দূষণ, এই দূষণ নিয়ন্ত্রণের অন্যতম যে স্টেক হোল্ডার তার মধ্যে পরিবেশ মন্ত্রণালয় বা পরিবেশ অধিদপ্তর রয়েছে। তবে যদি সেটি ব্যাটারি চালিত যানবাহন থেকে সৃষ্ট যে ব্যাটারি থেকে সীসা দূষণ হয়, তাহলে যোগাযোগ মন্ত্রণালয় কিংবা শিল্প মন্ত্রণালয় কিংবা বাণিজ্য মন্ত্রণালয়ও এটা দায় এড়াতে পারে না। সেই কারণে এই দায়িত্ব সকলকেই নিতে হবে। সকলের সম্মিলিত প্রয়াসের মাধ্যমে আমাদের আসলে হোলিস্টিক অ্যাপ্রোচে এই সমস্যার সমাধান করতে হবে। এক্ষেত্রে সীসার বর্তমান স্বাস্থ্যগত যে ঝুঁকি আছে এবং যেখানে যেখানে ঝুঁকি আছে তা যেমন জরিপ করতে হবে, একইভাবে এই রিলেটেড আমাদের এখনো আইনের সুস্পষ্টতা নেই, সেটি আমাদের নির্ণয় করে আইনে এটি শক্তিশালীভাবে ইনক্লুড করতে হবে, এবং সে আইনটি ইমপ্লিমেন্টের জন্য জোরালো পদক্ষেপ নিতে হবে। ডক্টর কামরুজ্জামান মজুমদার, তাহলে সরকারকে এখন ঠিক কোন পদক্ষেপে বা কোন পদ্ধতিতে এগোতে হবে? দুটি কাজ করতে হবে। একটি হলো সীসা দূষণের যে এলাকাগুলো আছে সেগুলো চিহ্নিত করতে হবে, এবং নতুন করে যাতে আর সীসা দূষণ না ঘটে সেটি নির্ণয় করতে হবে। সাথে সাথে আইন ফর্মুলেট করতে হবে। এয়ার পলিউশন কন্ট্রোল রুলে যে অবস্থা আছে সেখানে আরও বেশি সংস্কার করতে হবে, অথবা সীসার জন্য আলাদা করে একটি বিধিমালা তৈরি করতে হবে এবং সেই বিধিমালার প্রয়োগ করতে হবে। একদম পরিষ্কার। ডক্টর কামরুজ্জামান মজুমদার, অসংখ্য ধন্যবাদ আপনাকে আজকে আমাদের আয়োজনে সময় দেওয়ার জন্য।